ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলার সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তোমরা অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করেছিলে, আবদার করেছিলে, স্যার দীর্ঘদিন আমরা গরমের ছুটিতে ছিলাম, এখন স্কুল খোলার পরেই হয়তো সেকেন্ড সামেটিভের নোটিশ দিয়ে দেবে, কোন প্রশ্নগুলোকে আমরা গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করব যদি একটু বলে দিতেন। তো তোমাদের সবার আবদার রাখতে আজকের এই ভিডিও। তবে ভিডিও শুরুতে বিধিসম্মত সতর্কীকরণ। তোমরা প্রত্যেকেই তো জানো সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রশ্ন স্কুলের স্যার ম্যাডামরা করে থাকেন। তার মানে এক এক স্কুলের প্রশ্ন এক এক ধরনের হয়। তোমরা ফার্স্ট সামেটিভ দেওয়ার পর হয়তো দেখেছো তোমার স্কুলে যে যে প্রশ্ন এসেছে পাশের স্কুলে সেগুলো আসেনি। তাই আমি যদি একটা বা দুটো প্রশ্ন বলে দিই, সেটা পশ্চিমবঙ্গের সব স্কুলের না সমস্ত ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা কমন পেয়ে যাবে এমনটা মোটেও হবে না। আমি তোমাদের এটুকু কথা দিতে পারি, আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আমি বাছাই করে দিলাম চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা বা দুটোও যদি তোমার প্র্যাকটিস না থাকে আমি অনুরোধ করব অবশ্যই প্র্যাকটিস করো। কারণ পরীক্ষার পর তোমরা মিলিয়ে নিও আশেপাশের 5-10টা স্কুলের প্রশ্ন জোগাড় করে। অধিকাংশ স্কুলেই আমাদের এই সাজেশন থেকে ফার্স্ট সামেটিভে যেমন এসেছিল এবারও হুবহু কমন আসতে চলেছে। তবে আর একটা কথা তোমাদের বলবো, স্কুলের স্যারেরা যেহেতু প্রশ্ন করেন তাই স্কুল খোলবার পর ক্লাসে স্যার যে যে প্রশ্ন ধরবেন বা ম্যাডাম যে যে প্রশ্ন ধরবেন, যেগুলো লিখতে দেবেন, তোমরা ধরে নেবে ওর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন সেকেন্ড সামেটিভে আসার চান্স খুব বেশি। তাহলে কথা বাড়াবো না, সরাসরি চলে যাব সাজেশনে। একটা ছোট্ট অনুরোধ, তোমাদের আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা জেনে আনন্দিত হবে তোমাদের একাধিক গল্প কবিতার সম্পূর্ণ লাইন ধরে আলোচনা আমি অলরেডি করে রেখেছি। সেই ভিডিওগুলো দেখলে সেই গল্প কবিতাগুলো তোমার কাছে একদম জলের মতো হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো আবদার থাকে, কোনো গদ্য পদ্য আমি আলোচনা করে দিলে তোমাদের সুবিধে হয় বলে মনে হয়ে থাকে, সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাস 9 সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাংলা সাজেশন। প্রথমেই আমরা দেখে নেব প্রবন্ধ নবসৃষ্টি। এখান থেকে 5-এর বড় প্রশ্নের বদলে 3-এর মাঝারি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। প্রথম যে এক দাগে প্রশ্নটা আমরা রেখেছি এই প্রশ্নটা 5-এও আসতে পারে, 3-এও আসতে পারে, তবে 3-এ আসার সম্ভাবনাটা কিন্তু একটু হলেও বেশি। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, প্রসঙ্গ আর এই উক্তির তাৎপর্য বা যথার্থতা নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্ন, সংস্কৃত ভাষা কেন আত্মনির্ভরশীল, বাংলা ইংরেজি কেন আত্মনির্ভরশীল নয়। এই দুটো প্রশ্ন তোমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। চলে যাব শর্ট কোশ্চেনে। শর্টের কোনো সাজেশন হয় না, তবুও গুরুত্বের নিরিখে এই 10-15টা শর্টের মধ্যে থেকেই পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে কিন্তু প্রশ্ন থাকবে। প্রাচীন যুগের কোন কোন ভাষা আত্মনির্ভরশীল, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কী, রান্নাঘর থেকে আজ কি কি তাড়ানো মুশকিল, আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে, এই কথাটি বা লাইনটি কার লেখা, শহীদ ও ইনকিলাব শব্দ দুটি বাংলাতে কে ঢুকিয়েছিলেন, আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাকে আহাম্মুকি কে বলতেন, আলাল, হুতম, বসুমতী, বাঁকা চোখ এগুলো কি, বা এগুলো সম্পর্কে টিকা বা এগুলো আর কি বলতে কি বোঝো, এই জাতীয় প্রশ্ন হতে পারে। অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত বলতে প্রবন্ধে কাকে বোঝানো হয়েছে, হিন্দির বঙ্কিম কাকে বলে, শঙ্কর দর্শনের ভাষা কেমন, আমরা কেন সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, উর্দুর মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা, হিন্দি গদ্যের উপর কোন ভাষার প্রভাব বেশি পড়েছে, কোন কোন ভাষার সংঘর্ষের ফলে নবীন ফার্সি ভাষার জন্ম হয়েছে। লাস্ট কোশ্চেন, ইকবাল কে। চলে যাব পরবর্তী অংশে। এবার কবিতা খেয়া। খেয়া কবিতা থেকে বড় প্রশ্ন খুব ভালো করে রেডি রাখবে দুটো। এক,
খেয়া কবিতায় গ্রামীণ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। আর 2, খেয়া কবিতায় মানব জীবনের কোন সত্য ধরা পড়েছে তা আলোচনা করো, মানে কবিতার বিষয়বস্তুটা পড়ে রাখবে। এখান থেকে মাঝারি প্রশ্ন কি কি পড়বে? এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কোন খেয়া? লাইনটির তাৎপর্য লেখো। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। এখানে তৃষ্ণা ক্ষুধা বলতে কি বোঝানো হয়েছে? সুধা আর হলাহল কথার অর্থ কি? লাইন দুটির তাৎপর্য। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, দোহা পানে কথার অর্থ কি? লাইন দুটির বা লাইনটির তাৎপর্য লেখো। সোনার মুকুট কত ফুটে আর টুটে, সোনার মুকুট বলতে কি বোঝানো হয়েছে? লাইনের তাৎপর্য লেখো। এখান থেকে শর্ট করবে কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? তোমরা আমাকে এটা কিন্তু কমেন্টেও লিখে জানাবে, খেয়া কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? খেয়া নৌকো চিরদিন কিসে চলে, দোহা পানে কথার অর্থ কি? নব নব তৃষ্ণা ক্ষুধা কার? উত্তর হবে সভ্যতার। নদীর দুই তীরে কি আছে? আছে জানাশোনা, কাদের মধ্যে জানাশোনা আছে? কতক্ষণ লোকজন আনাগোনা করে, অর্থাৎ সকাল হইতে সন্ধে করে আনাগোনা। সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধা বলতে কি বোঝানো হয়েছে? ফেনাইয়া ওঠে কি? কে বা জানে নাম, কাদের নামের কথা বলা হয়েছে? নদীর তীরবর্তী দুটি গ্রামের নামের কথা। চলে যাব পরের কবিতা, আকাশের 7টি তারা। এই কবিতা থেকে বড় প্রশ্ন কি প্র্যাকটিস করতে হবে? প্রথম একটাই করবে, সন্ধ্যার বর্ণনা। বিভিন্ন লাইন তুলে প্রশ্নটা হতে পারে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কবিতা অবলম্বনে কেশবতী কন্যার বর্ণনা দাও, বা আসিয়াছে শান্ত অনুগত নীল সন্ধ্যা, বাংলার সন্ধ্যার বর্ণনা দাও, বা আকাশের 7টি তারা কবিতা অবলম্বনে সান্ধ্য প্রকৃতির বর্ণনা দাও। এটা খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। এবার মাঝারি প্রশ্নের এক দাগে আমরা যে প্রশ্নটাকে রেখেছি, এটা বড় প্রশ্ন হিসেবেও কিন্তু আসতে পারে। এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণকে খুঁজে পান? পৃথিবীর কোনো পথ, এখানে টাইপে মিস্টেক আছে, এ কন্যারে দেখে নিকো, এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য লেখো। শর্ট কোশ্চেন কি কি পড়বে? কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বটফল কেন ব্যথিত? কলমি কামরাঙা স্বর এগুলো কি কি? সন্ধ্যাকে কি কি বিশেষণ দেওয়া হয়েছে? শান্ত, অনুগত, নীল, এই বিশেষণগুলি। কামরাঙা লাল, এখানে কামরাঙা লাল রংটি কিসের? এটার উত্তরও তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে যে কবিতায় কামরাঙা আর কি লাল বলতে কিসের রঙকে বোঝানো হয়েছে। আকাশে যখন 7টি তারা ফুটে ওঠে তখন কবি কোথায় বসে থাকেন? 7 দাগে টাইপে একটু মিস্টেক আছে, 7টি তারার নাম কি কি? কে গঙ্গাসাগরে ডুবেছে? শীত হাতখান কার? রূপসীর চুলের চুমা কোন কোন গাছে অবিরত ঝরে? আমি পাই টের, কবি কখন কি টের পান? ব্যথিত গন্ধটি কার? কবিতা অবলম্বনে ব্যথিত গন্ধটি কার? চলে যাব পরের অংশ, আবহমান কবিতার সম্ভাব্য প্রশ্নাবলীতে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো, কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধে হলে কমেন্ট করো। তোমাদের যে সমস্ত বন্ধুরা নবম শ্রেণীতে পড়ে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো, বা তাদের সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের ব্যাপারে অবশ্যই জানিও। আবহমান কবিতা থেকে বড় প্রশ্ন দুটো প্র্যাকটিস করবে। কবিতার বিষয়বস্তু নামকরণের সার্থকতা এটা দেখবে, সঙ্গে আবহমান কবিতায় গ্রামীণ জীবনের যে ছবি ফুটে উঠেছে। মোট কথা এই প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নটা তোমাদের স্কুলে বারবার করাবে তোমরা ধরে নেবে সেটাই কিন্তু আসার চান্স বেশি। মাঝারি প্রশ্ন কি কি করবে? নোটে গাছটি বুড়িয়ে ওঠে তবু মুড়োয় না, কেন এই কথা? নেভে না তার যন্ত্রণা দুঃখ হয় না বাসি, মানে এগুলো সব লাইনের তাৎপর্য পড়ে রাখবে। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য। ফুরায় না সেই একগুয়েটা দুরন্ত পিপাসা, একগুয়েটাকে তার দুরন্ত পিপাসা, তার পিপাসা দুরন্ত কেন? কে এখানে ঘর বেঁধেছিল নিবিড় অনুরাগে, এই রকম বিভিন্ন লাইন তুলে তোমাদের প্রশ্ন করা হতে পারে। শর্ট কি কি দেখবে? আবহমান কথার অর্থ কি?
কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আচ্ছা, আবহমান কথার অর্থ কি তোমরা আমাকে কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানাবে। লাউ মাচাটি কোথায় রয়েছে? ছোট্ট একটা ফুল দুলছে, ফুলটি কিসের? একগুয়ে শব্দের অর্থ কি? এক রোখা। দুরন্ত পিপাসাকার, উত্তর তোমরা জানো একগুয়ের। কবিতায় কি বাসি না হওয়ার কথা বলা হয়েছে? দুঃখ। সান্ধ্য নদীর হাওয়া, এখানে টাইপে একটু ভুল আছে, কখন ছুটে আসে? ফুল দুলছে, কোন ফুলের কথা বলা হয়েছে? বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না? এটা কিন্তু লাউ ফুল হবে না, হবে কুন্দ ফুল। এবার গল্প রাধারানী। এখান থেকে প্রথম দুটো প্রশ্ন একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা রাধারানী চরিত্র আলোচনা, দ্বিতীয়টা তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, এটা তিনিও দিতে পারে। কাদের সম্পর্কে কেন এই কথা বলা হয়েছে? আর 3 নম্বরের প্রশ্নটা যদি স্কুলে করায় বা প্র্যাকটিস করতে বলে তবেই করবে। গল্পে রুক্মিণী কুমার রায় বা যে দয়ালু পুরুষটির কথা রয়েছে তার চরিত্র বা তার সম্পর্কে কি কি আমরা গল্প থেকে জানতে পারি আলোচনা করো, এটা যদি স্কুল বলে তবে প্র্যাকটিস করবে। 3-এর জন্য পড়বে আমরাও ভিখারি হইয়াছি, এখানে আছি নয়, দান গ্রহণ করিয়া খরচ করি, কোন প্রসঙ্গে কেন এই উক্তি? মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, কোন মোকদ্দমা? হাইকোর্টে সেই মোকদ্দমাটি কার কাছে হেরেছিল, তারপর কি হয়েছিল, এগুলো একটু দেখবে। রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, কোথা থেকে কেন রাধারানী কাঁদতে কাঁদতে ফিরেছিল? শর্ট পড়বে রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? তোমরা অনেকেই লেখো মহেশ, উত্তরটা হবে মাহেশ। তোমরা জেনে আনন্দিত হবে ক্লাস 9-এর একাধিক গল্প কবিতা অলরেডি আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অবশ্যই ভিডিও দেখে নিও, জলের মতো সহজ হয়ে যাবে গোটা বিষয়টা। আর একটা বিষয়, এবার কিন্তু আমি মাহেশের রথ দেখতে নিজে যাব। পরের প্রশ্ন, রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকু কি বুঝতে পেরেছিল? রাধারানীর কেন আলো জ্বালাতে দেরি হয়েছিল? কাপুরে মিনসের নাম কি? নোটের উপর রাধারানী ছাড়া আর কার নাম লেখা ছিল বা কোন নাম লেখা ছিল? রাধারানীর মা কোথায় আপিল করেছিল? রাধারানী কখন উচ্চস্বরে কেঁদে উঠেছিল? রাধারানীদের বাড়ি কোথায়? জায়গাটার নাম কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাবে। রাধারানীর আনন্দ হইল কেন? প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন কে? নোটটি রাধারানীরা না ভাঙিয়ে কি করেছিল? কখন বড় বৃষ্টি শুরু হলো? রথের টান অর্ধেক হতে না হতেই। রাধারানীর বয়স কত? 10-11 বছর। রাধারানী কোন ফুলের মালা গেঁথেছিল? বনফুলের। রাধারানী কেন মালা গেঁথেছিল? অসুস্থ মায়ের জন্য পথ্য সংগ্রহের জন্য। অসুস্থ মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী বনফুলের মালা গেঁথেছিল। কাপড়ের দোকানদার কোন কাপড় রাধারানীর জন্য এনেছিল? এগুলো একটু দেখবে। এবার চিঠি, এটা প্রবন্ধ। এখান থেকে বড় প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, নানা লাইন তুলে প্রশ্নটা হতে পারে। স্বামীজি নোবেলকে কোন কোন বিঘ্ন বা বাধার কথা বলেছিল? ভারতে কাজ করতে এলে নোবেল কোন কোন বাধার মুখোমুখি হবে, এ বিষয় নিয়ে স্বামীজি যা বলেছিলেন সেটা খুব ভালো করে পড়বে। আর দ্বিতীয়টা, চিঠি প্রবন্ধের মধ্যে দিয়ে স্বামীজির চরিত্রের যে দিকগুলি ফুটে ওঠে। আর একটা প্রশ্ন এখানে লেখা নেই, যদি স্কুলে বলে চিঠি প্রবন্ধের মধ্যে দিয়ে তৎকালীন সমাজের কোন ছবি ফুটে উঠেছে বা কোন ছবির পরিচয় আমরা পাই, সমাজের কোন দিকগুলো আর কি ফুটে উঠেছে, এটা যদি তোমাদের স্কুলে বলে তবে পড়বে। মাঝারি প্রশ্ন, দেখো 3-4টে লাইন দিতে পারে, একই উত্তর হবে। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, তুমি সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, তোমাকে খোলাখুলি বলছি। স্বামীজি কাকে কেন প্রয়োজনীয় বলেছিলেন? এই আমার প্রতিজ্ঞা, বা মরদ কি বাত হাতি কা দাঁত, এই দুটো লাইন তুলে প্রশ্ন হতে পারে। স্বামীজির প্রতিজ্ঞা সম্পর্কে লেখো বা কি কথা দিয়েছিল। শর্ট প্রচুর হতে পারে, মিস নোবেলের পুরো নাম, স্বামীজি চিঠিটি কোথা থেকে কবে লিখেছিলেন, নারীকুলের রত্ন, আজন্ম নেত্রী, এগুলো কাদের বলা হয়েছে, চিঠির শেষে স্বামীজি নিজেকে কি বলেছেন, সদা ভগবত পদাশ্রিত, কাকে তিনি মা এবং কাকে তিনি ধীরামা বলে ডাকতেন, নোবেল কোথায় কত সালে দেহত্যাগ করেন, তার লেখা বইয়ের নাম, তিনি কোন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, মিস বুলের বয়স কত, এটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলার নাম কি? মিস মুলারের বর্তমান সংকল্প কি?
মিস মুলারের সংকল্পগুলি কেন পূরণ হবে না? লাস্ট করভাস। দেখো একটা বিষয় বলি, ব্যাকরণ অংশ এবং করভাসের শর্ট কোয়েশ্চেন, এই অংশগুলো সাজেশান দেওয়া কার্যত অসম্ভব, কারণ স্কুলে স্যারেরা যেগুলো তোমাদের পড়িয়েছেন সেগুলোই তোমাদের জন্য হবে বেস্ট সাজেশান। তবে করভাস থেকে যে বড় প্রশ্নগুলো একবার হলেও তোমাকে দেখে রাখতে হবে বলে দিচ্ছি। ম্যালিফাউল আর গ্রিপ পাখি সম্পর্কে পড়ে রাখবে টিকা আকারে। করভাস কিভাবে আরগাসকে জব্দ করেছিল, অর্থাৎ জাদুকরের কবল থেকে কিভাবে পাখিটা মুক্তি পেল, জাদুকর চিৎকার করে বলছে শয়তান পাখি, এই জায়গাটা খুব ভালো করে পড়বে। আর্নিথন যন্ত্রের প্রয়োজন কেন হয়েছিল, এই যন্ত্রের কার্যকারিতা, এই যন্ত্রের প্রয়োজন কিভাবে ফুরায়, সবটা দেখে রাখবে। করভাসের মানবসুলভ বুদ্ধির, এখানে হবে করভাসের মানবসুলভ বুদ্ধির বা মানবসুলভ আচরণগুলির পরিচয় দাও। জাদুকর আরগাসের চেহারা, পোশাক এবং হাবভাবের বর্ণনা দাও বা তার সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এই ছিল সম্পূর্ণ সাজেশন। তবে একটা কথা বলবো, শর্ট কোশ্চেন কমন পেতে গেলে টেক্সট বই খুঁটিয়ে পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। আর স্কুলের স্যারেরা যেহেতু প্রশ্ন করবেন, তাই তোমাকে স্কুলের ক্লাসগুলোকেও খুব ভালোভাবে ফলো করতে হবে। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল।